অনেক চেষ্টা করেও কল্যাণ বাবুরা আমাদের এই মিটিংকে আটকাতে পারেনি। হয়েছে মাকড়ায়? হচ্ছে তো, এটাই হচ্ছে। আপনি আমি যদি ভরসা করতে পারি, দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, একদিন না আজকে না হলেও একদিন আমরা কামিয়াব হব। আমরা সেইটা কামিয়াব আজকেই হয়েছি। পাকড়ার বুকে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করতে পারছি। আপনাদের সাহসের উপর ভর করে 2 দশক পরে কোন বিরোধী দল এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। সত্যি শের আয়া বলা হচ্ছিল না, সত্যি শের এসে গেছেন আমাদের মধ্যে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে পথসভাকে আপনারা জনসভায় পরিণত করে দিয়েছেন। যেভাবে মানুষজন বেরিয়ে এসছে, আমরা ভরসা করে বলতে পারি 20 তারিখে খাম পার্লামেন্টে যাচ্ছে। কি যাচ্ছে তো ভাই? বুঝতে পারছি এটাই ভয় পাচ্ছে শাসক। না হলে আপনাদের বলে রাখি, এই বাংলায় প্রোগ্রাম করব বলে, এই ডুমজুর চত্বরে প্রোগ্রাম করব বলে আমাদের বিভিন্ন কারণ দেখিয়ে একাধিক আমাদের প্রোগ্রামকে বাতিল করেছে। কিন্তু আমরা দেখুন, আমি বারবার বলি, আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখবেন, দেশের সংবিধানের প্রতি ভরসা রাখবেন। অনেক চেষ্টা করেও কল্যাণ বাবুরা আমাদের এই মিটিংকে আটকাতে পারেনি। হয়েছে মাকড়ায়? হচ্ছে তো, এটাই হচ্ছে। আপনি আমি যদি ভরসা করতে পারি, দেশের সংবিধান বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি, একদিন না আজকে না হলেও একদিন আমরা কামিয়াব হব। আমরা সেইটা কামিয়াব আজকেই হয়েছি। পাকড়ার বুকে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম করতে পারছি। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছেন, বিএসএফ কর্তারা যারা আছেন, প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে, মঞ্চের পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই। তাদের জন্যই আজকের এই প্রোগ্রাম আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা এখানে বন্ধুগণ, এটা লোকসভা নির্বাচন হচ্ছে, এটা কোনো পৌরসভা নির্বাচন নয়, পঞ্চায়েতের ভোটের নির্বাচন নয়। এই লোকসভা নির্বাচনে হবে আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশের জনগণ কিভাবে ভালো থাকবে, দেশের সুরক্ষা কিভাবে ঠিক থাকবে, বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা দায়িত্বে আছেন তাদেরকে অত্যাধুনিক পোশাক পরিয়ে বর্ডারে কিভাবে ডিউটি করানো যায়, এই সবের নীতি নির্ধারণ যেখানে তৈরি হবে, সেই জায়গায় কাদেরকে আমরা শ্রীরামপুর থেকে কাকে পাঠাবো তার এই ভোটটা। এটা পঞ্চায়েতের নির্বাচন নয় যে আমার বুথে অর্জনের সাথে আমার মন টানাটানি আছে, ও ভোটে দাঁড়িয়েছে, যেই দল থেকে হোক না কেন ওর বিরুদ্ধে আমি অন্যজনকে ভোট দেব, এটা নয়। এই নির্বাচনটা কিসের নির্বাচন? আগামী দিনে পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে এই বাঁকড়ার বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের কথা পার্লামেন্টে বলবে। আইন তৈরি হবে, যে আইন তৈরি হবে সেই আইনের কথা যে বলবেন তাকে পাঠাবো নির্বাচন। আমরা ইতিপূর্বে কল্যাণবাবুকে 3 বার পার্লামেন্টে পাঠিয়েছি। আমি কল্যাণবাবু সহ কল্যাণবাবুর দলের যারা আছেন তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, যারা আজকে আমাদের এই মঞ্চ বাঁধাতেও ডিস্টার্ব করেছেন, তারাও তো কাপড় ব্যবসায়ীর সাথে কম বেশি যুক্ত, তাদেরকেও বলছি আপনাদের ভবিষ্যতের কথা ভেবে এই কাপড় শিল্পের উন্নতির জন্য কল্যাণবাবু এই 15 বছরে কটা শব্দ খরচ করেছে তার ডেটাটা আগে এই বাঁকড়ার কাপড় শিল্পীদের সামনে দেখাক, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত, তারপরে কল্যাণবাবু ভোট নেবে। আমরা কল্যাণবাবুকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম। বাঁকড়ার মানুষেরা পার্লামেন্টে গিয়ে কথা বলবেন, সেখানে মিনিস্টারের মাধ্যমে কিভাবে কাপড় এক্সপোর্ট করা যায়, বিদেশে কিভাবে কাপড় পাঠানো যায়, ইরাক তবে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকাতে আমার বাঁকড়ার কাপড় কিভাবে বিক্রি হয়, যাতে বিক্রি হলে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, সিডনিতে, জার্মানিতে, জাপানে, ফ্রান্সে বাঁকড়ার যখনই কাপড় যাবে ওখান থেকে ডলার আসবে, বাঁকড়ার বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের হাতে টাকা হবে। এই কথা কিন্তু পার্লামেন্টে গিয়ে অপদার্থ এমপি একটাও শব্দ খরচ করেনি। আমি আপনাদের বলছি, আপনারা ভোটটা কেন দেবেন, কি জন্য দেবেন? উনি পেনশন বাড়বে এই জন্য দেবেন তা তো নয়। আপনি ভোট এই জন্যই দেবেন আপনার কি উপকার হচ্ছে। আপনি কাপড় শিল্পের সাথে যুক্ত, গার্মেন্টস শিল্পের সাথে আপনার যুক্ত, আপনার হয়ে কটা কথা পার্লামেন্টে বলেছে, সেই জন্য তো আপনি ভোটটা দেবেন। 15 বছর তিনি পার্লামেন্টে ছিলেন,
দুঃখের বিষয় আপনাদের জন্য একটা শব্দ খরচ করেনি। আপনাদের বলি, যদি এই 20 তারিখ, মে মাসের 20 তারিখ ইভিএম মেশিনের 7 নম্বরে আপনারা বোতাম টিপে খামচিহ্নকে পার্লামেন্টে পাঠান, এই বাঁকড়াবাসীর পানীয় জলের সমস্যা নিয়ে কথা বলবো, রাস্তাঘাটের সমস্যা নিয়ে বলবো। এই এত বড় মার্কেট ইচ্ছাকৃতভাবে এটাকে ন্যারো করে রাখা হয়েছে, গিঞ্জি করে রাখা আছে, এটার জন্য কোনো প্রকল্প নেওয়া হয়নি। এটাকে যাতে সঠিকভাবে এখানেও যাতে বাইরেকারের এক্সপোর্টাররা এখানে আসে, যারা কাপড় ব্যবসায়ীরা এখানে ঢুকতে পারে, তার জন্য সুব্যবস্থা করার জন্য বিধানসভার লোকসভার মধ্যে গিয়ে আপনাদের হয়ে কথা বলবে শাহরিয়ার ভাই। আপনারা যদি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত, আমি আপনাদের বলতে পারি কিভাবে এই বাঁকড়ার কাপড়, কিভাবে এই ডোমজোরের কাপড় ব্যবসায়ীদেরকে উন্নতি করা যায়, তার পলিসি নিয়ে আসার জন্য চিৎকার করবে। আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশের কারেন্সি দেখুন এখন বাড়ছে, টাকার, বাংলা টাকার পরিমাণ দাম বাড়ছে, আমাদের কমছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের হয়ে যারা কথা বলবে, যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত, তাদের সাথে আমাদের তো খুব একটা কম পরিচয় নয়। দেখুন আজকের দিনে তাদের ক্রমশ ব্যবসা তলানিতে চলে যাচ্ছে। আরে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ যারা যেভাবে আছে তাদেরকে আরো ডেভেলপ করা, যারা যেভাবে আছে তাদেরকে আরো ডেভেলপ করা, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। তো যারা বস্ত্র শিল্পের সাথে যুক্ত আছে আরো বেশি যাতে ইনকাম করতে পারে, সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। সেটা রাষ্ট্র কিভাবে দেখবে? এই বাঁকড়ার কথা বলি, বাঁকড়া থেকে 5-7 লাখ মানুষ আছে, সবাইকে গিয়ে বলতে পারবে যে আমার কাপড়ের সমস্যা, বিজনেস করি, আমি মাস গেলে কম ইনকাম করছি, সপ্তাহ গেলে সেলাই বেশি করছি, কম টাকা ইনকাম হচ্ছে, এটা বলতে পারবে? সবাইয়ের বলা সম্ভব নয়। ওই জন্য শ্রীরামপুর লোকসভা থেকে প্রায় 16 লক্ষ মানুষের মধ্যে থেকে একজনকে আমরা পাঠাই পার্লামেন্টে, যে পার্লামেন্টে গিয়ে আমাদের যাদের সমস্যাগুলো আছে সেইগুলোকে তুলে ধরবে বলে। কিন্তু অপদার্থটা 3 বারের এমপি, 15 বছরের এমপি, আমাদের জন্য একটাও শব্দ খরচ করলো না। তাই আপনাদের বলবো, যে ব্যর্থ হয়েছে, যে আমার ভোট নিয়ে পার্লামেন্টে গিয়েছে, আমার জন্য বলেনি, তাকে নতুন করে আর ভোট দিবার প্রয়োজন জোরে বলুন নাই। আপনারা আমাদেরকে একবার সুযোগ দেন। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে, খামচিহ্ন পার্লামেন্টে গেলে সর্বপ্রথম বাঁকড়াবাসীর জন্য যে কথাটা বলবো সেটাই হচ্ছে, বাঁকড়াবাসীর এই কাপড় যাতে আমেরিকাতে বিক্রি হয়, বাঁকড়াবাসীর কাপড় যাতে লন্ডনে যায়, বাঁকড়াবাসীর কাপড় যাতে জার্মানিতে যায়, বাঁকড়ার কাপড় যাতে অস্ট্রেলিয়াতে যায়, বাঁকড়ার কাপড় যাতে প্রথম বিশ্বে যায়, এবং বাঁকড়ার বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের হাতে যাতে ডলার আসে, তার পলিসি তৈরি করার জন্য সেন্ট্রালের যেই মিনিস্টার থাকুক না কেন, শাহরিয়ার ভাই তাকে যুক্তি দিয়ে এমন বুঝাবে পলিসি তৈরি করতে বাধ্য হবে। বলতে পারে তৃণমূলের বন্ধুরা, বলতে পারে ও একটাকে পাঠিয়ে কি করবে? শুধু বলে দেবেন পশ্চিমবাংলায় 294 এর মধ্যে 293 বিজেপি আর তৃণমূল, আর নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজনই। ও যেটা আমি যেগুলো বলেছি অনেক পলিসি ঘুরিয়ে নিয়ে এসেছে। বলে গাধা পানি খায়, কি করে খায়? গুলিয়ে খায়। এনেছে অনেক পলিসি ঘুরিয়ে। তারপরেও বলবো, আপনাদের এলাকার যিনি বিধায়ক আছেন তার কাছ থেকে জেনে নিতে পারবেন 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত এমপিদের জন্য, এমএলএদের জন্য 1 বছরে উন্নয়নের জন্য 60 লাখ টাকা করে পেত। কোনো এমএলএর ক্ষমতা হয়নি 10 পয়সা বাড়ানোর। এই একাই বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে বলার জন্য এককালীন 10 লক্ষ টাকা বেড়েছে। তাহলে একটার পক্ষে তো সম্ভব। যদি বলার মানসিকতা থাকে, বোঝানোর ক্যাপাসিটি থাকে, সেই যোগ্যতা থাকে, তাহলে বড়ানো সম্ভব। আমি একাই লড়াই করে 10 লক্ষ টাকা প্রতি বছরে এমএলএদের কোটাই বেরিয়েছে। তাহলে আমরা যদি পার্লামেন্টে আমাদের শাহরিয়ার ভাইকে পাঠাতে পারি, তাহলে আমার এখানকারের বাঁকড়াবাসীদের যে সমস্যাগুলো আছে সেইগুলো অ্যাটলিস্ট সমাধানের জন্য পার্লামেন্টে বলতে পারবে। দুঃখের বিষয়, আমরা কাকে ভোট দিয়ে পাঠালাম? আপনাদের বলি, একটু ভাবতে হবে একটা এমপির ভূমিকাটা কতটা, এমপি কি করতে পারে, এমপির কাজটা কি। সর্বপ্রথম এমপির কাজ হবে, এই যে নির্বাচনী ক্ষেত্র আছে, হাওড়া জেলায় 2টো বিধানসভা, হুগলি জেলায় 5টা, এই 7টা বিধানসভার একাধিক রকম ভৌগোলিক অবস্থান। বাঁকড়ায় যদি আমি কৃষকদের কথা বলি হাসবে, কারণ এখানে কৃষকদের মতো সংখ্যা নগণ্য। এখানে সমস্যা কি? শ্রমিক শ্রেণীর মানুষ কি হচ্ছে, বেশি খাটছে, কম ইনকাম হচ্ছে। এদের কি করতে হবে? কম খেটে বেশি যাতে ইনকাম করে সেই পলিসিটা নিয়ে আসার জন্য
পার্লামেন্টে গিয়ে বলতে হবে, এখানকার মানুষের সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরতে হবে। তাই শ্রীরামপুর আমার জাঙ্গিপাড়া ফুরফুরা শিল্পের কথা যদি বলি, ওখানে চাষিভুষি মানুষ বেশি, কৃষকদের হয়ে কথা বলতে হবে। শ্রীরামপুর ইন্ডাস্ট্রিয়াল বেল, ওখানে উত্তরপাড়া ইন্ডাস্ট্রিয়াল বেল, ওখানে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ কলকারখানাগুলোকে চালু করতে হবে, এবং যেগুলো চালু আছে সেগুলো যাতে যারা কাজ করছে তাদের শ্রম চুরি না হয় তার কথা বলতে হবে। এক কথায় তার নির্বাচনী ক্ষেত্রের যে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ, সমস্যাগুলো আছে সেইগুলোকে কি হবে, তুলে ধরতে হবে। আর পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে থাকবেন, 543টা এমপির মধ্যে যাদের 272টা এমপি থাকবে, তাদের কাজ কি হবে, এই সমস্যাগুলো শুনে যে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের সেগুলো নোট করবে, নোট করে এই সমস্যাগুলো সমাধান করে দেবে। এটার নাম হচ্ছে সরকার। সার্কাসের নাম সরকার নয়। এই মমতা ব্যানার্জির মতো পায়ে প্লাস্টার করে ভোট চাওয়ার নাম সরকার নয়। এই মোদিজির মতো সাবকা সাথ সাবকা বিকাশ বললো, এটার নাম সরকার নয়। সরকারটা ওটাই যে একজন বাসের চালকের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছে এর বিরোধিতা করবে যারা বিরোধীতে আছে। সরকার সেই হবে যে বাসের চালকদের হয়ে বিল পাস করাবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে সরকার বাস ড্রাইভারকে শোষণ করার চেষ্টা করছে। আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কল্যাণবাবুকে, কল্যাণবাবু গিয়ে আমাদের কথা বলবে, আমাদের কথা তিনি বলেননি। তিনি ওখানে গিয়ে খিচমেরি ফটো করেছে আর উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করেছে। তাই এই ব্যর্থ এমপিকে আর আমরা পাঠাবো না। তাই আওয়াজ উঠো, চলো পাল্টাই শ্রীরামপুরের এমপি, চলো শ্রীরামপুরের এমপি পাল্টাই। আমাদের এটাই স্লোগান তুলতে হবে, শ্রীরামপুরের এমপি পাল্টাই। নতুন এমপিকে শ্রীরামপুর থেকে আমরা পাঠাই, তাকে সুযোগ দিই। সে আমাদের কথা না বললে আমি আপনাদের কাছে বলছি, আপনাদের কাছ থেকে আর ভোট চাইতে আমি আসবো না। বন্ধুগণ যারা উপস্থিত আছেন একটু ভাববেন, একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসে। 5 বছরে কত তাহলে? আর 3 বারের এমপি মানে 75 করোড়, 75 কোটি টাকা। এখানে দাঁড়িয়ে বলছি 20 তারিখে ভোট আছে। কল্যাণ ঘোষ বাবুদের মাধ্যমে, সীতানাথ বাবুদের মাধ্যমে, সেনাশিস বাবুদের মাধ্যমে কল্যাণ বাবুর কাছে আমি বার্তা দিতে চাই, এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার তথ্যটা আগে ভোটারদের দেবেন, তারপরে নতুন করে ভোট চাইবেন ভোটারদের কাছ থেকে। ইউ হ্যাভ টু রাইট, আপনার অধিকার আছে। আপনি জানতে পারেন যে আমাদের উন্নয়নের জন্য বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, আর 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছো তার উত্তর দাও। এটা আপনাদের জানার অধিকার আছে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বাঁকড়ার পবিত্র জমি থেকে বলে যাচ্ছি আপনাদের, মমতা ব্যানার্জির দলের এমপি এই কল্যাণ বাবু, সে পারবে না হিসাব দিতে, কারণ ডাল মে কুছ কালা হ্যায়। যারা ভ্রষ্টাচার করেছে, যারা দুর্নীতি করেছে, যারা তোলাবাজি করেছে, তারা হিসাব দিতে পারবে না। এই এত বড় বাঁকড়া মার্কেটে আমি আসছিলাম, হয়তো এখন বন্ধ রেখেছি কি বলতে পারবো না, একটাও হাইমাস লাইট আছে? কেন নাই? হ্যাঁ কেন না? এখানে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করে বলে, এখানে দলিতরা বেশি থাকে বলে, এখানে মুসলিমরা বেশি থাকে বলে, এখানে আদিবাসী সমাজের কিছু মানুষ আছে বলে এই বৈষম্যকে ঘুচাতে হবে। এখানে কেন লাইট নাই তাও বলে রাখছি। কেন 5 বছরের হিসাব দেবে না, 75 কোটির হিসাব দেবে না? আমি আপনাদের বলে যাই, 20 তারিখে ভোট আছে, 20 তারিখ সকাল পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরা হিসাব দেখাতে পারবে না, কারণ এদের তো কাটমানি খাওয়া অভ্যাস। আমি ওপেন ক্যামেরায় বলছি, অন স্টেজ বলছি, যদি আপনার সৎ সাহস থাকে, যদি হিম্মত থাকে, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নোটিশ পাঠাক। সে আপনার কল্যাণ বাবু, আপনার সাহস থাকলে আপনি 15 বছরের 75 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছেন, আগে বাঁকড়া থেকে শুরু করে, জাঙ্গিপাড়া থেকে শুরু করে, ডোমজুর থেকে শুরু করে শ্রীরামপুরের মানুষদের কাছে দিন, তারপরে এদের ভোটটা চাইবেন। পারবে না, কারণ এই ধরনের হয়তো ঘটনা ঘটেছে। সলপের ওপারে হয়তো একটা হাইমাস লাইট লাগিয়েছে, দেখবেন 7 লাখ টাকা হয়তো বিল হয়েছে। আমাদের দেখাবে না তো, কারণ আমি বিধায়ক হয়ে তো অনেক কিভাবে ইনকাম করা যায় সেই রাস্তাগুলো অন্তত আমি দেখতে পেয়েছি। কারণ আমার হাতে তো 60 লাখ, এখন 70 লাখ বছরে আসছে টাকার প্রজেক্ট আমি দেখছি তো। যখন আমি বিভিন্ন, এই যে আপনাদের শুনুন, আপনাকে জানতে হবে
যে গেঁড়াকলটা কোথায় আছে, কেন কাগজ দেবে না? আমি ভাঙড়ের বিধায়ক, আমাকে নিয়ে প্রচুর মিথ্যাচার করে ভাঙড়ে, কিন্তু ভাঙড়ের মানুষকে আমি আশ্বস্ত করে রেখেছি আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 3 থেকে 3.5 কোটি টাকা যেটা আমার ভাগে আসছে কাজের জন্য, কোথায় কিভাবে খরচ করেছি প্রিন্ট করে খামে ভরে প্রত্যেকটা ভাঙড়ের বাসির বাড়িতে আমি পৌঁছে দেব। আমি কল্যাণবাবুকে বলবো না খামে ভরে আপনি পৌঁছান, আপনাদের খামে অ্যালার্জি আছে, জানে খাম ন্যায়ের লড়াই আছে, খাম বঞ্চিত মানুষের পাশে আছে, খাম দলিতের পাশে থাকবে, মুসলমানের পাশে আছে, খাম আদিবাসীর পাশে আছে, খাম বস্ত্র শিল্পর যার সাথে যারা যুক্ত তাদের পাশে আছে, খাম জল জমি জঙ্গলের অধিকার যাদের হরণ হচ্ছে তাদের পাশে আছে, খাম ন্যায় প্রতিষ্ঠার পাশে আছে। সুতরাং খামকে নিয়ে ওদের অনেক অ্যালার্জি, খামে দিতে হবে না কল্যাণবাবুকে। অন্তত যেভাবে বড় বড় ব্যানার করে ভোট চাইছে, কল্যাণবাবুকে অনুরোধ করব, এখন ওই 2-3টে দিন আছে, বড় বড় ফ্লেক্স ব্যানার করে সেটা প্রতিটা অঞ্চলে অন্তত একটা করে টাঙিয়ে দেন। আপনি 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, টাঙাতে পারবে না। কারণ আপনাদের বলছি হয়তো একটা হাইমাস লাইট করেছে, 7 লাখ টাকা বিল দেখিয়েছে, কিন্তু আমারও তো হাইমাস লাইট হয়েছে আমার বিধায়ক তহবিল থেকে, না করলেও আমি তো রেট নিয়েছি। 40 মিটারের হলে কত খরচ, 30 মিটারের হলে কত খরচ, 6টা লাইট দিলে কত খরচ, 8টা লাইট দিলে কটা খরচ, আমি তো জানি 3.5 লাখের মধ্যে হয়ে যাবে। উনি যদি 7 লাখের হিসাব দেখায় আমি তো বলতে পারবো বাঁকড়ায় এসে, ওই দেখো ওই সলপে যে হাইমাস লাইট বানিয়েছে 3.5 লাখ টাকা এরা ঝেড়ে দিয়েছে, বলতে পারবো তো। ওই জন্য এরা দেখাবে না, এরা দেখাবে না, বুঝতে পেরেছেন কেন দেখাবে না? তারপরেও বলছি এই কাজের মধ্যে অনেক আবার দুর্নীতি আছে। হয়তো আপনার এলাকাটা উন্নয়ন হচ্ছে, একটা হাইমাস লাইট হচ্ছে, 12 mm রড দিয়ে ঢালাই করার কথাও আছে, বেশ যে ঢালাইটা হয়, বা যে লাইটটা হ্যাভেলস বা ফিলিপসের বড় কোনো কোম্পানির লাইটের কথা দেওয়ার কথা বলা আছে, তার পরিবর্তে কি দেয়, 3200 টাকার লাইটের পরিবর্তে 800 টাকার লাইট দিয়ে ছেড়ে দেয়। সেগুলো তো ধরে ফেলবো আমি, কারণ সে কাজ তো আমি করাচ্ছি। আবার এখানে একটা গেঁড়া কল আছে, কি বলুন তো, পার্সেন্টেজ। 1 লাখ টাকার কাজ করালে মানে পার্সেন্টেজকে কত নেবে? আমি যখন বিভিন্ন এজেন্সিকে কথা বলছিলাম যে আমি কাজ করাবো, তখন আমাকে বলছে তার এজেন্সির বিভিন্ন ভাইজান আপনার জন্য কত পার্সেন্টেজ রাখবো। আমি তো প্রথমে বুঝতে পারিনি যে কত পার্সেন্টেজ কি বলছে। আমি কি বলছো বলো না ভাইজান, বলুন না কত পার্সেন্টেজ। আমি তারা দিয়েছি, আমি খুলে বলো আমি বুঝতে পারছি না। তখন বলছে ভাইজান অনেক এমপি এমএলএরা আছে, তাদের ল্যাডের টাকাগুলো যে খরচ হয় 100 টাকার কাজ করলে 30 টাকা কেউ নেয়, কেউ 20 টাকা নেয়, অর্থাৎ 30% 20% কাটমানি নিয়ে নেয়। ওই 3 লাখ টাকার হাইমাস লাইটে ওখান থেকে 90,000 কেউ ঝেড়ে দেয়, কেউ 60,000 ঝেড়ে দেয়। তা আপনার জন্য কত রাখবো? আমি বলেছি আমার বাবার টাকা নয়, জনগণের ট্যাক্স টাকা থেকে এটা উন্নয়নের জন্য এসেছে, শুধুমাত্র আমার সই লাগবে, আমার টাকা নেওয়ার প্রয়োজন নেই, যদি লাগে বলো ঘর থেকে এনে দেবো, কাজটা যেন ভালো করে হয়। তাই আপনাদের বলবো যদি আপনারা আমাদের সুযোগ দেয়, যে কথাগুলো বলেছি তার সাথে সাথে 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, এখানে 25 কোটি টাকা নিয়ে আপনারা যে উন্নয়নটা বলবেন আমরা সেই উন্নয়নটা করব ওই 25 কোটির মধ্যে। কারণ আর যে উন্নয়ন হবে সেই উন্নয়নের সময় একটা মনিটরিং কমিটি থাকবে। ধরুন না আমি বলছি এই বাজারে আমরা একটা হাইমাস লাইট লাগাবো 40 মিটারের, এই লাগাবার সাথে সাথে আপনাদের বলি আমরা একটা শিডিউল ঝুলিয়ে দেবো। শিডিউল তো ঝোলাই না, যেখানে কাজ হয় আপনাদের বলে যাই আজকের পর থেকে যেখানে যেখানে সরকারি কাজ হবে প্রতিটা কাজের ওখানে প্রথমেই যে বলবেন শিডিউল ঝুলাতে, ওখানে লেখা থাকে কত mm রড, কি কোম্পানি বা কোন কোয়ালিটির আপনার বালি পাথর সিমেন্ট কি আছে, টোটালটাই লেখা থাকে। পানি দাও, সেইগুলো লেখা থাকে, খোলো খোলো, সেইগুলো লেখা থাকে। এই পানির বোতলে শেষে একটা কথা বলবো, তৃণমূলের বন্ধুরা বলে না মমতা ব্যানার্জি নিচ্ছ আর অন্যকে ভোট দিচ্ছ, এর জবাব আমি দিয়ে যাবো আপনাদের কাছে আজ থেকে পর থেকে, যদি মনে না থাকে মনে করিয়ে দেবেন। আমরা কি করব, যে কাজ উন্নয়নের জন্য আপনারা বলবেন সে কাজ করব। দ্বিতীয় হচ্ছে ওই কাজটাই করব এবং আমরা একটা মনিটরিং কমিটি করব। যে মনিটরিং কমিটিতে কারা থাকবে, এলাকার মানুষেরা থাকবে। সে এলাকার মানুষের মধ্যে কেউ বিজেপি হতে পারে, কেউ তৃণমূল করতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ আইএসএফ করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, দেখার দরকার নাই। আমরা বরঞ্চ চেষ্টা করব তৃণমূলের 3টে লোককে রাখার, সিপিএমের 3টে লোককে রাখার। কারণ আমরা যে কাজ করব ওই কাজের মধ্যে যা দুর্নীতি হয় সেটা ধরবে, যাতে ভালো করে কাজটা আমরা করতে পারি। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন,
আমার আজকে একটা শখ যাচ্ছে, এখান থেকে কল্যাণ ঘোষকে একটু চমকাতে হবে। হবে হবে কল্যাণ ঘোষ ভাবে যদি গুন্ডা মস্তানকে দিয়ে এই বাঁকড়াকে ঠান্ডা করে রাখবে, এটা মনে রাখবেন। এই বাঁকড়া কোনো গুন্ডা মস্তানের কথাই চলবে না, এই বাঁকড়া বাসির কথাই চলবে। আমি আপনাদের বলে যাই, তো শুনতে খারাপ লাগবে, মাস্টার সাহেব আমার আগে যে স্লোগানের কথা বললো 1952 সাল থেকে, সে 1952 থেকে এই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই ধরনের স্লোগান দেওয়া হয়েছে। আপনার দাদুকে অমুকের দাদুদের সাথে লড়াই লাগিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র নেতাকে এমপি করে পার্লামেন্টে পাঠাতে হবে বলে। আপনার দাদু অমুকের দাদু মারামারি করেছে, হানাহানি করেছে, কাটাকাটি করেছে, কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কেউ মিথ্যা কেস খেয়ে জেলে গিয়ে তার দাদুদের পরিবারগুলো ধ্বংস হয়েছে। আপনার বাবাদেরকেও একইভাবে দাদা বলে দিয়েছে, দিদি বলে দিয়েছে, এ কাজ করতে হবে, এই করার জন্য কেউ মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ে কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, ধ্বংস করে দিয়েছে। এখন আপনাদের কেউ করছে। তাই আমি আপনাদের বলবো, আমি বারবার বলি যে এই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানটা তাদেরকেই দেওয়াও। 1952 সালে নেতারা এই গ্যালারিতে বসেছে আর 300 টাকা রোজের লোকগুলোকে লড়াই চাই, লড়াই করে বাঁচতে যায়ের দিকে ঠেলে দিয়েছে। তাই এখন স্লোগান তুলতে হবে, নেতাই লড়াই চাই, জনগণ একটু দেখতে চাই, নেতাই লড়াই চাই, জনগণ একটু দেখতে চাই। কত লড়বেন ভাই? আপনার দাদু লড়াই করে করে শেষ হয়ে গেছে, আপনার বাবারা লড়াই করে শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে লড়াই করতে বলছে। আর নয়, এবার কি বলবেন, সাড়ে একটু লড়াই করো, আমরা গ্যালারি থেকে বসে দেখবো কি হচ্ছে। এই বলি আমি খারাপ হয়ে যাই, এই বলি নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক, নওশাদ সিদ্দিকী মৌলবাদী, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, যা ইচ্ছা বলুক, আমি আর যাই আসে না। আমি কিন্তু মানুষ হিংসা করে মারামারি করে ধ্বংস যাকে এটা চাই না, যার যাকে ভালো লাগবে। এটাই তো আমাদের ডেমোক্রেসি, এটাই তো আমাদের মহত্ব, যে স্বাধীন ভারতবর্ষে যে আমরা আমাদের 18 বছরের ঊর্ধ্বে মতামত প্রদানের পূর্ণ স্বাধীনতা আছে, অর্থাৎ ভোট দিতে পারবো। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, যার যে সিম্বল ভালো লাগবে ভোট দেবেন, সেটা আপনাদের একান্ত ব্যাপার। কিন্তু আমার অনুরোধ এটাই, এই ভোটের জন্য এই কল্যাণবাবুদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে, এর জন্য আপনারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। হয়তো আমার বক্তব্য শুনে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাইজান আপনি এত কথা বললেন, বিজেপির কথা কেন বললেন না? জিজ্ঞাসা করতে পারে তো কেউ। বিজেপি এখনো টাকা দেয়নি বলে বললেন চিনি, বিজেপি না দিলে বেশি বলবো, বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করুন। আমার বামপন্থী বন্ধুরা আজকাল শুরু করেছে, নওশাদ সিদ্দিকী তৃণমূল আর বিজেপির কাছ থেকে টাকা নেয়। গত কদিন আগেই আমার বামপন্থী বন্ধুরা ওখানে ছিল, আমি বললাম স্যার আপনারা তো 34 বছর শাসন করেছেন, আমি তো এখনও শাসন করছি না, বিজেপির লোকও ছিল, কংগ্রেসও ছিল। আমি বললাম আপনারা তো সবাই শাসন করেছেন, কিভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে একটু শিখিয়ে দেন না, কারণ হচ্ছে তৃণমূলও মাল দিচ্ছে, বিজেপিও মাল দিচ্ছে, রাখতে পারছি না তো। বুঝতে পারছেন না? উত্তর দেয়নি। কথা হচ্ছে আপনাদের বলি, এই বাঁকড়ায় দাঁড়িয়ে বলছে আমি প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেবো, ব্যবস্থা করতে বলুন এই কল্যাণ ঘোষ মহাশয়দেরকে। আর এটাও বলে যায় প্রকাশ্য নেবো, গোপনের কোনো লাইন নাই, প্রকাশ্য অনেস্টেজ নেবো। কল্যাণ ঘোষ বাবুরা যদি ব্যবস্থা করে দেয়, 100 টাকার ব্যবস্থা করলে 90 টাকা কল্যাণ ঘোষ বাবুদেরকে দিয়ে দেবো, কল্যাণ বাবুদেরকে 10 টাকা পার্টি চালানোর জন্য রাখবো। বুঝতে পেরেছে? যারা কর্পোরেটদের কাছ থেকে টাকা নিয়ে জীবনদায়ী ঔষধ বাড়ানোরলেও দাম বেড়ে গেলেও কথা বলে না, যারা জলজমি জঙ্গলকে কর্পোরেটদের হাতে বিক্রি করে দিয়ে আদিবাসীদের জীবনকে বিপন্ন করে দেওয়ার চেষ্টা করছে, তারা যারা বাবরি মসজিদকে শহীদ করলো, তারা নাকি নওশাদকে টাকা দেবে। ভাবতে পারা যায়? এখন আসছে তৃণমূলের কথা। যারা মিড ডে মিল চুরি করেছে, আপনাদের বাড়ির বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায়, ওটা তার শিক্ষাদানের জায়গা নয়, ওটা কি হয়েছে এখন লঙ্গরখানা হয়ে গেছে। ওই বাচ্চাদের মিড ডে মিল থেকে যারা চুরি করছে, তারা নাকি নওশাদকে টাকা দেবে। ওটা সম্পূর্ণ আমাদের সাথে নামে মিথ্যাচার করা হচ্ছে। আমি আপনাদের বলি একটু চোখ কান খুলে রেখে ভোট দিতে হবে। আমি বিজেপির কথা বলবো এই প্রসঙ্গে একটাই, এখানে যারা ড্রাইভার বন্ধুরা আছেন, আপনাদের বলি, আপনারা যারা মনে করছেন এই তৃণমূলের অত্যাচারের কারণে, তোলাবাজির কারণে বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আনতে হবে, সেই ড্রাইভার বন্ধুদেরকে বলে রাখি, কেন্দ্রের সরকার যে বিজেপি সরকার যে বিল পাস করিয়েছিল, ড্রাইভাররা নাকি অ্যাক্সিডেন্ট করে চলে গেলে তাদের 10 লাখ বা
10 বছর জেল হবে। এখানে আমরা অনেকে গাড়ি চালাই, এমনও ঘটনা এই বাঁকড়াতেও ঘটেছে যে রাস্তাতে গরু ছাগল কুকুর উঠে গিয়েছে, ওটাকে বাঁচাবার জন্য আমার ড্রাইভার ভাইরা গাড়িটা কাটানোর জন্য পাল্টিকে আমার ড্রাইভার ভাই খালাসি ভাই অনেক মারা গেছে। আমার ড্রাইভার ভাইরা ইচ্ছা করে কাউকে চাপা দেবে? কিন্তু এই কেন্দ্রের বিজেপির বড় বড় সরকার ড্রাইভার ভাইদের বিরুদ্ধে বিল পাস করেছে। তাই বাঁকড়ার যে ড্রাইভাররা আছেন ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন, বিজেপি সরকারকে বুঝিয়ে দেন ড্রাইভারদের ভোট না দিলে তুমি পার্লামেন্টে যেতে পারবে না। সুতরাং পার্লামেন্টে গিয়ে ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করেছো, এই ড্রাইভাররা বিজেপি সরকারের বিরুদ্ধে এইবারে ভোটটা করবে। শুধু বিজেপি সরকারের বিরুদ্ধে নয়, বিজেপি ভাইদের উপরে তৃণমূল অত্যাচার করেছিল। তাই ড্রাইভার ভাইদের বলবো শপথ নেন, আপনাদের বিরুদ্ধে যারা বিশ করেছিল তাদের বিরুদ্ধে যেমন ভোট দেবেন। আর কল্যাণবাবুকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন ড্রাইভারদের হয়ে কথা বলার, কল্যাণবাবু ড্রাইভারদের হয়ে কথা বলেনি, বকলমে বিজেপিকে সুবিধা করেছে পার্লামেন্টে। তাই এই বিজেমূলকে একটাও ভোট নয়, ভোটটা দেন খাম চিহ্নে। খাম চিহ্ন আগামী দিনে পার্লামেন্টে গেলে এই ড্রাইভারদের বিপক্ষে যে বিল পাস করিয়েছে সেটাকে তুলে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। বন্ধুগণ, বিজেপির নাম কেন নিচ্ছি না জানেন? ও পচা ফুল হয়ে গেছে, ও শেষ। এবার বাংলাতেও নাই। বাংলা আমাকে বারবার মিডিয়া জিজ্ঞাসা করে কে কটা সিট পাবে। আমি জিজ্ঞাসা করি তাকে, বিজেপি তৃণমূলের কথা বলছেন? বলছে হ্যাঁ হ্যাঁ। আমি বলি মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী নিজেদের মধ্যে যে কটা সিট অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে সেটাই পাবে ওরা। কারণ দেখবেন, আপনাদের বলে রাখি, বিজেপির ঝান্ডা বাঁধার লোক নাই, বিজেপির ব্যানার বাঁধার লোক নয়। ওরা তৃণমূলেরা রাতের অন্ধকারে উঠে বিজেপির ব্যানার লাগিয়ে দিচ্ছে, কারণ ঝান্ডা লাগিয়ে দিচ্ছে এই বাঁকার মুসলমানদেরকে ভয় দেখাতে হবে, এই বিজেপি এসে যাচ্ছে, ভোটটা আমাদের দাও। বুঝতে পেরেছেন? আমি আপনাদের বলছি, এই যে বুথ র্যাগিং ফ্যাগিং যা হচ্ছে, তৃণমূল বিজেপি সব নাটক করছে। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে বুথ র্যাগিং করতে গিয়ে বুথের ছাপ্পাটা বিজেপির হয়ে মারছে। বিজেপি যদি বেশি সিট পায় তাহলে ভাইপো হয়তো তিহার জেলের ভাত খাবে। তাহলে সে যদি তার ভাইপোদের কথা ভাবতে পারে, বাঁকড়া নামা মানুষ আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না? ভাবতে হবে না আমাদেরকে? তাই আপনাদের বলবো এখনো সময় আছে। এই বিজেপি বিভাজনের রাজনীতি করছে, এটাকে বন্ধ করতে হবে। বিজেপির বিভাজনের রাজনীতিকে যারা বাংলায় মদত দিচ্ছে, এই তৃণমূলকেও হারাতে হবে। তাই আপনাদের বলবো ভোট আর কোনো জায়গায় নয়, ভোটটা একদম খাম চিহ্নে দিন, খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। তবে একটা কথা বলে শেষ করবো এখানে আপনাদেরকে, যে কথা হচ্ছে, আমরা মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীকে কোনোদিন ঝামেলা করতে দেখেছেন? আচ্ছা, তার আগে যেটা ভাবছিলাম, একটু ফ্ল্যাশটা অন হবে ভাই, অন্ধকার করে রেখেছে, এখানে আমরা আলো করে দিয়ে যাই একবার, তারপরে পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট থেকে টাকা নিয়ে এসে আপনাদের এখানে হাইমাস লাইট লাগাবে। ভাই একটু ফ্ল্যাশটা অন হোক দূর থেকে, ভাই যারা আছেন একটু ফ্ল্যাশটা অন হোক, ওপারে যারা আছেন একটা, তারপরে স্লোগান হবে, যারা আছেন ওদিকে, ইনকলাব ইনকলাব ইনকলাব, বাঁকড়াবাসী বাঁকড়াবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আগামী 20 তারিখ আসছে দিন, আগামী 20 তারিখ আসছে দিন, খাম চিহ্নে ভোট, আগামী 20 তারিখ আসছে দিন, খাম চিহ্নে ভোট, আগামী 20 তারিখ আসছে দিন, খাম চিহ্নে ভোট। এবার চোরেদের সরকারের বিরুদ্ধে একটু স্লোগান হবে না? এই চাল চোরের সরকার, আর নেই দরকার, এই চাকরি চোরের সরকার, এই ভ্রষ্টাচার সরকার, এই বাচ্চাদের মিড ডে মিলের চোরের সরকার, এই জলজমি জঙ্গলের অধিকার ধরনের সরকার, এই আদিবাসী কোটা চোরীদের সরকার, এই দলিতদের চাকরি চোরের সরকার, এই ওয়াকফ প্রপার্টি চোরের সরকার, এই দেবত্ব সম্পত্তি চোরের সরকার। এই সরকারকে একটা ভোট নয়। শেষ করব ভাই, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে এখান থেকে বিদায় নেব। ভাই আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, অধীর বাবু কাদের লড়াই করতে? ভাই দেখেছেন? কেউ দেখেছেন? দেখেনি, আমরা দেখতেও চাই না। আমি কেন বললাম সাড়ে সাড়ে লড়াইয়ের কথা? যদি আজকের পর থেকে কেউ বলে সে এইটা কর সেইটা কর, আমি দেখে নেবো ডুমজুর থানা এই আউটপোস্টকে দেখে নেবো, তাদের বলবেন দাদা আপনারা একটু লড়াই করুন, আমি আপনাদের ডেকে নেবো, আপনাদের ডেকে নেবো ভাই, আমি ডেকে নেবো। তো আমি আপনাদের বলবো, এই জন্যই আপনাদের এটা কথা বলছি, আমরা লড়াই করতে কি দেখেছি, যে এরা মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে লড়াই। শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন মাইকে মাইকে,
মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলছে মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে। কেউ হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়েছে? পড়েনি। শুভেন্দু অধিকারী কি বলে, তৃণমূলকে জব্দ করে দেবো, জব্দ করে দেবো বলে অনেক চিৎকার করছে। এই জব্দ করতে করতে হঠাৎ দেখি শুভেন্দু অধিকারী ঠান্ডা ঘরে গিয়ে মমতা ব্যানার্জির সাথে চা খেতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। সেখানে লড়াই নয়। যারা নীতির কথা খুব বলেন বামপন্থী বন্ধুরা, এই গত কয়েকদিন আগে দেখলাম, তাদের উদ্দেশ্যও বলছি, গত কয়েকদিন আগে দেখলাম যে তন্ময় বাবু বামপন্থীদের এমএলএ পদপ্রার্থী আর সজল ঘোষ সে বিজেপির পদপ্রার্থী, তারা কোলাকুলি করছে। কোনো সমস্যা নাই, আমিও বলছি কোনো অসুবিধা নাই। আমরা কি দেখলাম, সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি এসি রুমে বসে গল্প করছে। আমরা কি দেখলাম, দিলীপ ঘোষ তৃণমূলের নেতা, এই বিজেপির নেতা, আর কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এক জায়গায় বসে তারা কি করছে, কেক কাটছে। তাদের কোনো অসুবিধা নয়। অসুবিধা কোথায়? এই বাঁকড়াতে কে আইএসএফ করবে, কে সিপিএম করবে, কে কংগ্রেস করবে, কে তৃণমূল করবে। এত লড়াই কেন ভাই? যাদের জন্য লড়াই করছেন সেই দাদা দিদিরা একে অপরকে চা খাওয়াচ্ছে। কেন সলপে লড়াই হবে? কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, লড়াইটা কেন বুথের স্তরে হবে? আমি অনুরোধ করছি আপনাদের একটু ভাববেন। আর লড়াই নয়, লড়াই করে করে আপনার দাদু, আপনার বাবা আপনাকে শেষ করছে, আপনার সন্তানগুলোকেও শেষ করার চক্রান্ত করছে। আর ওরা, নেতাদের দাদুরা নেতা ছিল, তার বাবারা নেতা ছিল, এখন ও নেতা, ওর ছেলেকে কিভাবে নেতা করবে তার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। আর আপনি আমি, আপনার দাদু লাঠিয়াল ছিল, আপনার বাবাও লাঠিয়াল, আপনাকেও লাঠিয়াল বাহিনী করে রেখেছে, আপনার ছেলেকেও কিভাবে লাঠিয়াল বাহিনী করে রাখবে তার অপচেষ্টা চালাচ্ছে। তাই অনুরোধ করছি, আর কতদিন সাধারণ মানুষ মার খাবে, কেস খাবে, জেল যাবে, জরিমানা খাবে, দেবে? আর নয়। অনুরোধ আপনাদের কাছে, ভোট আসবে যাবে, নেতা দিল্লি যাবে ফ্লাইট চড়ে, নেতা আপনার এসি ট্রেনে দিল্লি যাবে, আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় সম্পর্ক কেন নষ্ট করবেন? কেন বিভাজনে আপনারা পা দেবেন? তাই অনুরোধ আপনাদের কাছে, বারবার আমি বলি বিভিন্ন জায়গায়, এই ভোট আসবে যাবে, আপনারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, এটাই তো ডেমোক্রেসি, এটাই তো গর্ব করে আমরা বলি। কিন্তু আমরা মারামারিতে জড়িয়ে পড়ে ক্ষতি কার হচ্ছে? আমাদের হচ্ছে, পাড়ার লোকের হচ্ছে। বকটুয়ের কথা খেয়াল আছে আপনাদের? বকটুয়ে প্রথম কে খুন হলো? ভাদু শেখ। সে কোথাকার লোক? পাড়ার লোক। তারপরে কে খুন হলো? 11 জন মতো খুন হয়েছিল। কারা? তারাও পাড়ার লোক। তারপরে সিবিআই কাদেরকে ধরলো? সেই পাড়ার লোকেদেরকে। সিবিআইয়ের হেফাজতে কে মারা গেল? সেই পাড়ার লোক মারা গেল। আর নেতারা যাদের জন্য খুন খারাপি করলো, সেই নেতাদেরকে আর খুঁজে পাওয়া গেল না। আমি আপনাদের এখানে সতর্ক করে যাচ্ছি, তৃণমূলের বন্ধুদেরও বলবো, প্রত্যেককে বলবো, একটু সতর্ক সজাগ হন। আপনাদেরকে লড়িয়ে আপনাদের পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আর খুব বেশি হলে বছরে একটা দিন এসে ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিচ্ছে। বাকি 364টা দিন কিভাবে কাটছে এই আপনার যাদের পরিবারের লোক মারা গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই বলতে পারবে। তাই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি, এই মারামারি হানাহানিতে জড়াবেন না। কারণ এরা যাদের জন্য মারামারি হানাহানিতে জড়াচ্ছেন, সেই দাদা দিদিরা অমুকের দাদা দিদির সাথে এসি রুমে বসে চা খাচ্ছে। আমি অনুরোধ করব বাঁকড়াবাসীকে, এই দৃষ্টান্ত আপনারা দেখান। কারণ বাঁকড়া মানে একটু নাক ছিটকায়, বাঁকড়া মানে নাকি অনেক সমাজ বিরোধীরা থাকে। তাই বাঁকড়াকেই প্রথম বার্তা দিতে হবে। ভোটের দিন, আজ থেকে ভোটের দিন গণনা পর্যন্ত কে তৃণমূল করে, কে আইএসএফ করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে দেখার দরকার নাই। চাইলে একসাথে যেটা দলের ঝান্ডাকে কাঁধে নিয়ে এক চায়ের দোকানে বসে চা খেয়ে রাজ্যের নেতাদেরকে বার্তা দেন, তোমরা আমাদেরকে মারামারিতে হানাহানিতে জড়িয়ে দিতে পারলেও আমরা হানাহানি মারামারিতে জড়াবো না। আমি এখান থেকে বার্তা আমাদের পার্টির কর্মীর মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি। বাঁকড়া বার্তা দিক, বাঁকড়া রাস্তা দেখাক যে পশ্চিম বাংলায় ভোটের জন্য মারামারি হানাহানি করব না। হবে ভাই? চেষ্টা করলে হবে, এটা করুন। কেন মারামারি করবেন? কার জন্য মারামারি করবেন? যার জন্য মারামারি করছেন, কেউ বাস ঠোকাঠুকি করতে হবে না। প্রশাসনের বন্ধুরা যথেষ্ট এখানে পারদর্শী আছেন, তারা এটা দেখে নিচ্ছে, আমাদের কাউকে বাস ঠোকাঠুকি করতে হবে না। তাই বন্ধুগণ আপনাদের বলি, শেষ একটা কথা বলবো, একটু খারাপভাবে কেউ নেবেন না তো? দেখতে পাচ্ছিনি সবারে এখানে, যদিও আপনাদের হাতে এখন একটু অর্থ কিছু হলেও আছে,
এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের এখানে পাড়ার প্রাইমারি স্কুল আছে তো? এটা তো অঞ্চল, হ্যাঁ? কতজনের ছেলেরা সরকারি স্কুলে পড়েন? সরি, হাত তুলে, লজ্জা লেগে যাবে আমাকে। বেসরকারি স্কুলে কতজনের ছেলেরা পড়েন? হাত তুলুন তো। বেসরকারি, সরকারি বলছি না। আপনার বাচ্চা পড়ে 1টা 2টো 3টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11, পিছনে 2টো 13টা, ওই ওপরে 2টো, ওই এত বড় ব্যালকনিতে 2জনের হাত তুলেছে 15টা 16। আর কেউ আছে নাকি? আছে নাকি সরকারি স্কুলে? ওখানে একজন আছে। আমি ধরে নিচ্ছি 20টা। এখানে 17টা ছিল, আরও 3টে বেরিয়ে নিচ্ছি। এখানে 1000-3-4 মানুষ আছে তো? আরও বেশি তো কম নেই, 1000-5 মানুষ আছে সব জায়গায় মিলিয়ে। হ্যাঁ, এই 1000-5 মানুষের মধ্যে 20টা মানুষ তার বাচ্চাদেরকে সরকারি নয় বেসরকারি স্কুলেতে টাকা দিয়ে পড়ায়। তার বাকি সমস্ত আমাদের বাচ্চারা কোথায় পড়ে? সব সরকারি স্কুলে পড়ে। আজকে এখান থেকে বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে ডাকবেন। ক্লাস 3, 4, 5, 6-এ পড়ে। আমি 7, 8-এর বাচ্চাদের বলবো না, ওদের এখন ইগো এসে গেছে। ওরে বাবা, তার এখন 7, 8-এর বাচ্চারও ইগো। ওই 5, 6 বাচ্চাগুলোকে ডাকবেন, ডেকে 6-এর বাচ্চাকে বলবেন, বাবু তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, কোথায় পড়িস, কোন স্কুলে, আর ঠিকানাটা একটু ইংলিশে লিখে দে তো। আজকে গিয়ে চেক করে দেখে নেবেন। এরা পারবে না। 100টা বাচ্চাকে জিজ্ঞাসা করলে 90টা বাচ্চা ফেল হবে। ক্লাস 3, 4-এর বাচ্চাকে ডাকবেন, গণিতের বইটা খুলে দিয়ে বলবেন, এই অঙ্কগুলো একটু করতো বাবু। 100টা বাচ্চাকে ট্রাই করবেন আপনারা। আমি যদি ভুল বলি, আমার এখান থেকে বাড়ি একদম কাছেই, প্রায় আমার বাড়িতে আপনারা যাতায়াত করেন, বা আমি এই বাঁকড়ার ওপর দিয়ে, এই হাইওয়ের ওপর দিয়ে যাই, দেখা হলে দাঁড় করিয়ে বলবেন, ভাইজান আপনি মিথ্যা কথা বলেছেন। মিলিয়ে নেবেন। 100টা বাচ্চাকে অঙ্ক করতে দেবেন, 90টা বাচ্চা অঙ্ক ফেল করবে। কার ক্ষতি হচ্ছে ভাইটা? কার বাচ্চার ক্ষতি হচ্ছে? আপনার বাচ্চার, আমার ভাইপো, আপনার মেয়ের, আমার ভাইজির, আমার ভাগনার ক্ষতি হচ্ছে। আপনারা যার জন্য এই জিন্দাবাদ স্লোগান লাগাচ্ছেন, আমি তৃণমূলের বন্ধুদের বলবো, আজকে ঘরে গিয়ে যারা আমাদের এই প্রোগ্রামটাকে ডিস্টার্ব করছিলেন তাদেরও বলবো, আজকে ঘরে গিয়ে আপনারাও আপনাদের বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন। আপনার বাচ্চারাও ফেল করবে, আপনার বাচ্চারাও পারবে না যদি সরকারি স্কুলে পড়ে। কল্যাণবাবু জিন্দাবাদ বলছেন, কল্যাণবাবু আপনার বাচ্চার হাত থেকে শিক্ষা কেড়ে নিচ্ছে। কল্যাণবাবুর নামে জয়ধ্বনি দিচ্ছেন, দিন, আমি বারণ করব না, কিন্তু জয়ধ্বনি দিয়ে আপনি কি ফেলছেন? আপনার বাচ্চাকে মূর্খ করছে। কারণও আছে। বাঁকড়া থেকে চলে যান কোনো ক্লাব থেকে, দাদা একটা ফুটবল টুর্নামেন্ট দেবো, 1 লাখ টাকা আশা করলে এর থেকে বেশি দিয়ে দেবে। দাদা আপনি একটা ক্রিকেট টুর্নামেন্ট করব, যা চাইবেন তার থেকে বেশি দেবে। বাঁকড়ার একটা কোনো ক্লাব থেকে চলে যান, দাদা আমাদের ক্লাবের টিভিটা একটু ঝিলঝিল করছে, 52 ইঞ্চি LCD লাগিয়ে দেবে। দাদা, এই বাঁকড়ার লোক গিয়ে বলুক, দাদা আমাদের বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেখানে শিক্ষক নাই, ফলে আমাদের বাচ্চাগুলো মূর্খ হয়ে যাচ্ছে। বা দাদা আমার বাচ্চারা যেখানে পড়াশোনা করে চেয়ার নাই, টেবিল নাই, ব্ল্যাকবোর্ড নাই, আমার বাচ্চারা মূর্খ হয়ে যাচ্ছে। তখন দাদা কি বলবে? আচ্ছা দেখছি। তারা দেবে না। আর গিয়ে বলুন, দাদা ফিস্টি করব ভোটের সময়, গ্রামটাকে একটু জাগিয়ে রাখতে হবে, তো কত লাগবে? 10,000 দিলে হবে, 12,000 দেবে। 2,000 এক্সট্রা কেন? 10,000 ফিস্টিতে লাগা, আর 2,000 মদ খেয়ে হই হই কর। এই করছে আমাদেরকে। আর আমাদের বাচ্চাগুলোকে অশিক্ষিত করার জন্য, যাতে মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, সেই জন্য 8,500 শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলা থেকে বন্ধ করতে চলেছে এই কল্যাণবাবুদের অপদার্থ সরকার। তাই সময় এসেছে কল্যাণবাবুদের অপদার্থ সরকারকে একটা ভোট নয়। আর ওইদিকে শুভেন্দু বাবুদেরকে বলবেন, সবকা সাথ সবকা বিকাশ বলছেন, কবির শঙ্কর বসুদেরকে বলবেন, দিলীপ ঘোষদেরকে বলবেন, সবকা সাথ সবকা বিকাশ বললেও পশ্চিমবাংলায় যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ম্যাক্সিমাম মুসলমানরা যেখানে থাকে, ম্যাক্সিমাম আদিবাসীরা যেখানে থাকে, ম্যাক্সিমাম দলিতরা যেখানে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনারা 70টা MLA নিয়ে কি ভেন্ডি বাসছেন? প্রশ্ন করবেন। সবকা সাথ সবকা বিকাশ বললেও আমরা শিক্ষার আলো পাচ্ছি না। আমাদের জন্য রাস্তায় তো 70টা MPকে MLAকে নিয়ে বসতে পারতেন প্রতিবাদে, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে দেব না। কই শুভেন্দু বাবুদের মুখে একবারও শুনেছেন? এই দিলীপ ঘোষদের মুখে শুনেছেন? না কবির শঙ্কর বোস যিনি শ্রীরামপুর থেকে সে দাঁড়িয়েছে আপনার বিজেপির হয়ে, তার মুখ থেকে শুনেছেন? সব বেটারাই চায় তাদের পরের প্রজন্মের হয়ে আপনি আমি লাঠিয়াল হয়ে থাকি। কারণ সে কি করছে, কি বলে, আপনাকে আমাকে শিক্ষা কেন দিচ্ছে না? কারণ কি জানেন? আপনাকে আমাকে যদি শিক্ষা তো দেয় না, দিয়ে মারামারিতে লাগিয়ে দিয়েছে। আপনার আমার বাচ্চাগুলোকে কেন দিচ্ছে না বলুন তো?
ওরা তো ভাবছে যদি এই বাঁকড়ার বাচ্চাগুলোর হাতে বই পেন খাতা যদি তুলে দিই, তাহলে বাঁকড়া 1 নম্বর 2 নম্বর পঞ্চায়েতের ভোট লুটটা কার বাচ্চা করবে? বুঝতে পারছেন না? মারামারিটা তাহলে কার বাচ্চা করবে? খুনাখুনিটা কার বাচ্চা করবে? লাঠালাঠিটা কার বাচ্চা করবে? বাঁকড়ার মানুষদেরকে যদি আমি শিক্ষিত করে দিই, এরা করবে না। কারণ আপনি আমি মারামারিতে কেন জড়িয়ে পড়ছি আমরা জানি না, তো জানিয়ে দিয়ে যাই। বলেছে দাদা মেরে দিচ্ছেন, তো অবঘাতে মারতে গিয়ে যদি মাথা ফেটে মারা যায়, বা যদি মারা যায় কি হবে জানেন? 302 ধারা কেস খাবেন। 302 কেস খেলে কি হবে? একবার কেস খেয়ে জেলে গেলে কবে যে জেল থেকে ফিরে মায়ের হাতে ভাত খাবো বা বইয়ের হাতে ভাত খাবো সে স্বপ্ন ভুলে যেতে হবে। আর আমার বাচ্চারা যদি জানে, পড়াশোনা করে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আমার বাচ্চাকে বললে ওর মাথা ফাটাতে যেতে বললে আমরা যাব? আমার বাচ্চা কি আর যাবে? আমরা কেন জেনে চলে যাচ্ছি? আমরা বুঝতে পারছি না বলে। আইন সম্পর্কে আমাদের ধারণা নেই, আমরা পড়াশোনায় কম, সেই জন্য ওরা আমাদের বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে না। কিন্তু নেতার ছেলেগুলোকে দেখুন, সব প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভালো ভালো জায়গা থেকে পড়াচ্ছে। কোনো নেতার ছেলে কোথায় যাচ্ছে? লন্ডনে, সিডনিতে। এই এখানকার কথা বলছি, এই পশ্চিমবাংলার নেতার ছেলেরা বিদেশের ফরেনের ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। কারণ তারা পড়ে আসবে, নেতা সাজবে, নেতার জুতোতে পা গলাবে। আর আমাদের বাচ্চারা, আমরা লাঠিয়াল আছি, যে লাঠি নিয়ে আমরা মারপিট করেছি, আমার লাঠি আমার ছেলের হাতে আমাকে তুলে দিতে হবে। তাই বলছি, যদি না সচেতন হন, ওই দলিত আদিবাসী মুসলিমদের মধ্যে লড়াই লাগাবে, মোদি মমতা ক্ষমতায় থাকবে। আর এখানকার কাপড়ের জিনিস দর্জি সেলাই করছেন, মোদি মমতা সবাই চাই যারা দর্জি আছে তারা দর্জিরই কাজ করুক, তারা ওই জায়গায় না যায়। যাই হোক, তাহলে আমাদের শিক্ষার তারা ব্যবস্থা করে দিত। তাই বন্ধুগণ, আমাকে অন্য জায়গায় যেতে হবে। বাবা, অন্য জায়গায় যেতে, এই বই পানির বোতল মনে পড়েছে, এটা এই ওষুধটা দিয়ে চলে যাবো। হ্যাঁ, বাঁকড়া এলাকায়, বাঁকড়া নয় সারা এলাকাতেই বলে কি, মমতা ব্যানার্জি নিচ্ছ আর মমতাকে ভোট দিচ্ছ না, এ কথা বলো তো। আজকে যে ওষুধটা দিয়ে যাব, ওষুধটা আপনারা যদি কাজে লাগাতে পারেন, এ কথা বলবে না। সর্বপ্রথম বলি যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেটাই দিচ্ছে, মমতা ব্যানার্জির কি নিজের ঘরের টাকা থেকে দিচ্ছে? মনে হয় দিচ্ছে? দিচ্ছে না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, কোথা থেকে আসছে? সকালে ঘুম থেকে উঠি আর ঘুমানো পর্যন্ত আমরা যে কাজগুলো করি, যেগুলো কেনাকাটা করি, সবটাই আমরা ট্যাক্স দিই। আমরা সকালে উঠে কি করছি এখন? বাঁকড়ার মানুষ অনেক আপডেটেড। আগে কি ছিল? গুল টুল দিয়ে, আর নাহলে আপনার খেজুর গাছ বা নিম গাছে দাঁতল করে নিতাম। কিন্তু এখন কি ব্র্যান্ডেড কোম্পানির পেস্ট নিচ্ছি, আর কি করছি? ব্রাশ নিচ্ছি। ব্রাশটা কিনতেও ট্যাক্স দিয়েছি, টুথপেস্ট কিনতেও ট্যাক্স দিয়েছি। এই গরমের সময় কেউ এসি চালাচ্ছে, কেউ ফ্যান চালাচ্ছে, এই যে কারেন্টটা পুড়ছে সেটা তো ট্যাক্স দিয়েছি। এই যে গাড়িগুলো চলছে পেট্রোল ডিজেল, সবেতে আমরা সেচ দিচ্ছি, ট্যাক্স মানে সেচ যাকে বলা হয় দিচ্ছি। আমরা যা করছি সবেতেই ট্যাক্স দিচ্ছি। এই ট্যাক্সটা দুরকমভাবে দিই, একটা কেনাকাটার মাধ্যমে ট্যাক্স দিই, একটা নির্দিষ্ট অঙ্কের পরে মানুষের যদি আয় থাকে তাকে ট্যাক্স দিতে হয়। এই দুটো ট্যাক্স কোথায়? একটা ট্যাক্স যেটা কেনাকাটা করছি, এটা একটা অংশ রাজ্যে থাকে, একটা অংশ কেন্দ্রে চলে যায়। রাজ্যেরগুলো এই লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের যে প্রকল্পগুলো আছে রাজ্য সরকারের 67টা প্রকল্প, সেইগুলো রাজ্য সরকার বলছে 67টা প্রকল্প, ওরাই জানে ভালো করে কি 67, ওইগুলোতে ফিরে আসে। আর কেন্দ্র সরকারের আবাস যোজনা বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেইগুলোতে ফিরে আসে, এগুলোই। এবার হচ্ছে কথা, কিভাবে ট্যাক্স দিচ্ছেন? এটার দাম কত? 10 টাকা এটার দাম। কিভাবে জানলাম? MRP, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। 10 টাকার বেশি আমরা দেবো না, চাইলে এটাকে আমরা কমাবার চেষ্টা করি, এর বেশি আমরা দিই না। এর বেশি যদি কেউ নেয় সেটা অপরাধ, তার বিরুদ্ধে আপনারা ক্রেতা সুরক্ষা দপ্তরে মামলা করতে পারেন। এবার আপনাদের বলে যায়, এর নিচে যেখানে MRP লেখা আছে তার নিচে একটা গ্যাঁড়াকল দিয়ে আছে, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, আমি গ্রাম্য ভাষায় যদি বলি, পাতি ভাষায় বাংলায় যদি বলি, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা। এবার হচ্ছে এই ট্যাক্সের টাকা থেকে MP সাহেবের মাইনে হচ্ছে, এই ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব হচ্ছে। তা আজকের পর থেকে যদি আপনাদের বলে আমাদের সরকারের নিচ্ছ, আমাদেরকে ভোট দিচ্ছ না, এ বলে যদি খিল্লি করে, আপনারা বলবেন এই চুপ কর। এই পশ্চিমবাংলা সরকারের যেই মন্ত্রীরা যে গাড়ি চেপে ঘুরছে, ও যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে যে গাড়িগুলোতে, ওই গাড়িগুলো আমাদের ট্যাক্সের টাকায় কিনে দিতে বলেছি বলেই মন্ত্রীরা চড়তে পারছে। বলবেন তাদেরকে, শোন, যারা এই ঘুরছে গাড়ি চড়ে বেড়াচ্ছে,
ওই গাড়ির তেল আমরা কিনে দিয়েছি রে, আমাদের ট্যাক্সের টাকায় তেল হচ্ছে, আমাদের সামনে ফুটানি মারবি না। যদি তা বলাতে ওনার সমস্যার সমাধান হয়, তাও যদি বলে এখান থেকে কত দূর নবান্ন, ছুটে চলে যাওয়া যাবে না? ছুটে চলে যাওয়া যাবে। আমি এখন অবশ্য খেলাধুলা করিনি, আমি যখন খেলাধুলা করতাম না 9 কিলোমিটার আমাকে আগে বাইরে রাউন্ড মারাতো, তারপরে মাঠে এসে প্র্যাকটিস করতো। কদিন আগে সেলিম বাবু বলছিলেন না 100 মিটার রানের কথা, নওশাদ সিদ্দিকী ওই রকম কত 100 মিটার পার করে দিয়েছে, 100 মিটার নিয়ে ভাবে না। তো যেটা বলছি, আর এটাও যদি না এরা চুপ থাকে কি করবেন আপনারা? নবান্নের 14 তলায় জানেন কে বসে? মমতা ব্যানার্জি মহাশয়া। ওই নবান্নটার ইতিহাস তো আপনারা জানেন। নবান্নটা আপনাদের জন্য তৈরি হয়েছিল, গার্মেন্ট শিল্পের জন্য তৈরি হয়েছিল, ওটা পাইলট প্রজেক্ট ছিল। ওই প্রজেক্টটা যদি সাকসেস হতো তাহলে কিন্তু ওই ধরনের প্রজেক্ট অনেক হতো। ওই প্রজেক্টটা হলে ওখানে সরকারি জায়গায় প্রজেক্ট হতো, তাহলে অনেক বিদেশের ব্যবসায়ীরা আসতো সরাসরি, জানে সরকারের নিয়ন্ত্রণে থাকলে ওখানে দুর্নীতি হবে না। এখানে এস থেকে মাল কিনে নিয়ে যেত, এই মাল কিনে নেওয়ার ফলে কি হতো, এখানে মাল কিনে নিলে কি হতো, এখানে আপনাদের হাতে ডলার আসতো, ডলার, টাকা শুধু নয় ডলার আসতো। মমতা ব্যানার্জি চাই না আপনাদের হাতে ডলার হোক, মমতা ব্যানার্জি চাই না আপনারা 14 তলায় উঠে ব্যবসা করুন। সেই জন্য মমতা ব্যানার্জি বলছে তোরা 14 তলায় উঠলে তো হার্ট অ্যাটাক করতে পারে, ওই জন্য আপনাদেরকে 14 তলায় তুললো না। মমতা ব্যানার্জি আপনাদেরকে হাতে যে ডলার, যে টাকা আসতো সেটাকে কেড়ে নিল, এত ভালোবাসে আপনাদেরকে 14 তলায় উঠতে দিল না। আপনাদের জন্য তৈরি হয়েছিল। তারপরে এখন বলছি, ওই 14 তলাটা তৈরি হয়েছিল আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে। এবার যদি আপনাদের কথাতে তারপরেও খিল্লি করে তৃণমূলের বন্ধুরা, আপনারা বলবেন এই চুপ কর, নবান্নের 14 তলায় যে এসিটা চলে ওই এসিটা কিনতে গিয়ে আপনাদের পাড়ায় অনেক গরিব মানুষ আছে, তো এখনও আমাদের দুঃখ লাগে যে ভিক্ষা করে তার দিন চলে, আছে এরকম, কিন্তু দুঃখ লাগে আমার, কিন্তু আমার হাতে তো সেই ক্ষমতা নাই এটাকে সমাধান করার। এই সমাধানের জন্যই তো আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের দিকে এসেছি, এই সমাধানের জন্যই তো আমার পীরত্ব গদি ছেড়ে রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা থাকলে এইগুলোকেও বন্ধ করা যায়। ভিক্ষা কেন করবে? তার রেশন, তার বরাদ্দ যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় সেখানে ভিক্ষা করবে। বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ আমরা, আমাদের থেকে বড় গণতন্ত্রের দেশ পৃথিবীতে নাই। সব থেকে বড় গণতন্ত্র সংবিধান আমাদের আছে, তারপরে আমার দেশের নাগরিক ভিক্ষা করবে? এই 75 বছর আমরা উদযাপিত করলাম, এখন আমাদেরকে খারাপ লাগে না? এই সমস্যা সমাধানের জন্যই তো রাজনীতির ময়দানে আসা। তো আপনাকে যদি কেউ বলে যে আমাদের সরকারে নিচ্ছ, আমাদের ভোট দিচ্ছ না, তখন বলবেন এই চুপ কর, আমাদের পাড়ার যিনা ভিক্ষা করে খায় তারও ট্যাক্সের টাকা থেকে দিদিমণি যে এসির হাওয়া খায় সেটা হয়েছে। পারবেন তো বলতে? কেস খেলে আমাকে বলবেন, আমি জামিন করিয়ে দেবো, চাপ নেই। কেস সকালে যদি রাত্রিরে কেস ধরে নিয়ে কেস দেয়, আপনাদের হাওড়া কোর্ট, আমি আপনাদের বলছি আপনাদেরকে কোর্টে তোলার আগে আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে আপনাকে জামিন করানোর জন্য। বলে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনুরোধ আবারও করছি, আগামী 20 তারিখ, মে মাসের 20 তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আমাদেরকে। যদি ভালো না লাগে कोई दिक्कत नहीं, जो मर्जी जहाँ पे आप वहाँ वोट डालो, कोई दिक्कत नहीं। लेकिन बात है कि वोट के लिए आपस में आप लोग मत लड़ो, बहुत हो गया, आपस में आप लोग बहुत लड़ लिए, इसके फीडबैक में क्या मिला आप लोगों को? कुछ नहीं मिला। তাই অনুরোধ আপনাদের কাছে, অনেক লড়াই হচ্ছে, আর নয়। এবার ভেবে চিনতে ভোটটা দেন। আগামী 5 বছর বস্ত্র শিল্পের সাথে যারা যুক্ত তাদের ব্যবসা কিভাবে বাড়বে সেটা বলার জন্য আমাকে লোকটা পার্লামেন্টে পাঠাতে হবে খামচিহ্নকে। এটা ভেবে ভোটটা দেন, কিন্তু ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে এখানে বিদায় নেবেন। ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যারা আছেন, অ্যান্ড অলসো থ্যাঙ্কস টু আওয়ার রেসপেক্টেবল বিএসএফ পার্সন যারা আছেন, তাদেরকেও স্যালুট, ধন্যবাদ জানাই। জয় হিন্দ।